প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমত অবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেয় জোগাড় করতে চান তিনি। শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ঘুরছে। ভারতে এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন শেখ হাসিনা এবং ভারত সরকার খুবই গোপনে বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন। আর বোনের এই অন্তিম সময়ে তাকে ছেড়ে যেতে চাইছেন না শেখ রেহানা। সাধারণ শিক্ষার্থী ইসলামী ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য একটা সুখবর হচ্ছে, তাদের শেষ চেষ্টাও ব্যর্থ হতে যাচ্ছে। শেষ চেষ্টা, কিন্তু কাজ হচ্ছে। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশন, প্রত্যেকটি অফিস আদালত এবং সংসদে আমি যদি কোনোদিন সুযোগ পাই, তাহলে এই ডাস্টবিন সমগ্র জায়গায় আপনার অফিস আদালতে বাধ্যতামূলক করা উচিত। আর আমি আজকে এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এই বৃদ্ধ মহিলা দিয়ে কাজ হবে না। এখানে একজন তরুণ ডাক্তার পিনাকি ভট্টাচার্য এখনো বেঁচে আছে ফ্রান্সে, তরুণ বয়সে। এই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে নিয়ে যদি আমরা স্বাস্থ্য উপদেষ্টা করি, তাহলে বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হবে বলে থাকার কথা ক্লাসে, অথচ মাঠে ব্যস্ত আওয়ামী লীগের লিফলেট বিতরণে। যে কর্মকর্তার ক্লাসে ব্যস্ত থাকার কথা, তিনি লিফলেট বিতরণ করছেন। মানে সম্ভবত এদের একটু হুশ জ্ঞান একটু কম, মনে করছে যে এখন বোধহয় আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আজ কয়েকটি পরামর্শ থাকবে আমার পক্ষ থেকে নতুন রাজনৈতিক সংগঠন যারা প্রতিষ্ঠা করতে চান, বাংলাদেশের আগামী রাজনীতিতে তারা টিকে থাকতে চাইলে এই রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে আমার কয়েকটি পরামর্শ থাকবে। যদি ভারতের আধিপত্যবাদ, রয়ের আধিপত্যবাদ, গোলামি, যে দিল্লির দাসত্ব, দিল্লির আধিপত্যবাদ, দিল্লির সম্প্রসারণবাদ থেকে আমরা মুক্তি চাই, তাহলে পরে লুকনো ফার্দার দুই বেগম, দুইটা পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, এইগুলাকে আপনারা কভার দেন। This is the problem. These are the problems. দুইটা ব্যাগেজ, লাইবিলিটি, বিএনপি, আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, ইন্নানিল্লাহ, শেষ রক্ষা হচ্ছে না শেখ হাসিনার। মরণবিধি ক্যান্সারে ধরেছে শেখ হাসিনাকে, মৃত্যু সজ্জায় রয়েছে শেখ হাসিনা। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন হঠাৎ শেখ হাসিনা কেন ক্যান্সার ধরা দিয়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছে আজকের এই ভিডিওতে। বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। যদি আজকের এই ভিডিওটি সামান্য পরিমাণে স্কিপ করেন, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। আমি আর বেশি কথা না বাইরে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে তারা বাইক বা বেগের পর এক দেখে আসি। প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমত অবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেয় জোগাড় করতে চান তিনি। শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ঘুরছে। এবার সেই বিবৃতিটির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। গত 29 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল করবে দলটি। এছাড়া ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি সই করা সেই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। সম্প্রতি শেখ হাসিনার দেয়া বিবৃতি দাবি করে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে। বিবৃতিতে বলা হয়, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই। আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল, অবরোধ সহ জ্বালাপোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার কাজ। আমি বারবার বলেছি, আমি এখন শান্তি চাই, পরকালের পাথেয় জোগাড় করতে চাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাপোড়া কর্মসূচির সাথে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নেই। এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই, এ সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তবে সেই বিবৃতি আসল নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি। রিউমার স্ক্যানার বলছে, বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক, হিন্দি ও বাংলার সংমিশ্রণ, শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায়। শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয়। এছাড়া বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করার দাবি করা হলেও এমন কোনো গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। শফিকুল আলম ডাস্টবিনে এটা ফেলে শফিকুল আলম সাহেবের যতটুকু সম্মান আগে ছিল তার 1000 গুণ বেশি তিনি এখন বৃদ্ধি করেছেন। কারণ জনগণ এই দেশে এখন আর কোনো দালাল শ্রেণীর মানুষ দেখতে চায় না। জনগণ দেখতে চায় পিওর, ভালো, যারা সত্যিকার সৎ নাগরিক, তাদেরকে দেখতে চায়। আজকের সে কারণে বলছি, এই জুলাই বিপ্লবের বিরোধিতাকারী যারা ছিল তাদের হৃদয়ে এখন কষ্ট লাগে শেখ হাসিনাকে এরকম ডাস্টবিন বানিয়ে রাখলে।
আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশন, প্রত্যেকটি অফিস আদালত এবং সংসদে আমি যদি কোনোদিন সুযোগ পাই, তাহলে এই ডাস্টবিন সমগ্র জায়গায় আপনার অফিস আদালতে বাধ্যতামূলক করা উচিত। কারণ তিনি এখন আর বাংলাদেশের কোনো পার্ট না। শেখ হাসিনা এখন দিল্লির পার্ট। ওই দেশে বসে বসে ইস্তেগফার করছেন। তিনি তার ওই দেশের নাগরিক বটে, এখন সে আর আমাদের কেউ না। তার পাসপোর্টও এই দেশের নাই, তাকে এই দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। তার মতো নাগরিককে বাংলাদেশে বিন্দুমাত্র যারা সিম্পিতি দেখাবে, তারা এদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা ছাড়া আর কিছুই নয়। অতএব সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষের উচিত হচ্ছে এখন এই শেখ হাসিনার সকল অপকর্ম যা যা করেছে সবগুলো জাতির সামনে প্রকাশ করা এবং জাতিকে উদ্বুদ্ধ করা এই একটা ইস্যুতে, ন্যাশনাল ইউনিটি অ্যাবাউট শেখ হাসিনা, যে আমরা শেখ হাসিনাতে আর কোনোদিন শেখ হাসিনাকে ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিরোধ করব, শেখ হাসিনাকে দেশে ফিরতে দিব না। আমাদের সেই শপথ অব্যাহত রাখতে হবে। এই থুথু নিক্ষেপ করতে হবে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি পাড়া মহল্লায়। যদি ভারতের আধিপত্যবাদ, রয়ের আধিপত্যবাদ, গোলামি, যে দিল্লির দাসত্ব, দিল্লির আধিপত্যবাদ, দিল্লির সম্প্রসারণবাদ থেকে আমরা মুক্তি চাই, তাহলে পরে লুকনো ফাটা, দুই বেগম, দুইটা পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, এইগুলাকে আপনারা কবর দেন। দিস ইজ দ্য প্রবলেম, দিস আর দ্য প্রবলেম। দুইটা ব্যাগেজ, লাইবিলিটি, বিএনপি, আওয়ামী লীগ, এইখানে তারা রয়ের এজেন্টরা, এইখানে দিল্লির এজেন্টরা, দিল্লি অ্যাজ এ হোল, অ্যাজ এ টোটালিটি, এইটি তাদের অ্যাসেট, এইটি তাদের সম্পদ, এইটি তাদের ব্যাগেজ, এইটি তাদের হাব, এইটি তাদের ঘাঁটি। এইখানে তারা ব্যাগেজ করে, প্যাকেজ করে, এইটাই তাদের একমাত্র নির্ভরতার জায়গা। দুই বেগম, দুই ডাইনাস্টি, দুই পার্টি, দুইটা পারিবারিক দল, এদেরকে পুঁজি করে, এদেরকে ক্যাশ করে খাচ্ছে র এবং ইন্ডিয়া। যদি মুক্তি চান, লুক নো ফার্দার, কোনো টেনশন করবে না, নো টেনশন। 1 মিনিটের ব্যাপার, 1 সেকেন্ডের ব্যাপার, 1 সেকেন্ডের সিদ্ধান্ত, 1 সেকেন্ডের মধ্যে আপনার সলিউশন, 1 ঘন্টায় আপনার সিদ্ধান্ত পরিষ্কার, আপনার লিবারেশন, আপনার মুক্তি, আপনার ফাইনাল ফ্রিডম, দ্য ফ্রিডম দ্যাট ইজ 100% গ্যারান্টি। 1 ঘন্টার মধ্যে গ্যারান্টি। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, দিল্লির দাসত্ববাদ, সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ, একনায়কত্ববাদ থেকে যদি আপনি মুক্তি চান, এই দুই বেগমের ঘাঁটি, বিএনপি, আওয়ামী লীগ, এই ঘাঁটি, এই হাব, রয়ের এজেন্টের হাব, এদেরকে আপনারা নিখোঁজ করে দেন। এরা টোটালি ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া ফর এভরিথিং। দুই বেগম, অযোগ্য অপদার্থ দুই বেগম, দুই অপদার্থ পার্টি, দুই অযোগ্য পার্টি, দুই রাজনীতিবিহীন পারিবারিক দুই পার্টি। দে আর নট ওয়ার্থ এনিথিং, দে আর নট এ পার্টি, দে আর জাস্ট এ ব্যাগেজ, এ লায়াবিলিটি। ইন্ডিয়ার দালাল গোলাম, তারা গোলামি করে, তারা দাসত্ব করে, তাদের হুকুম মেনে চলে, তারা যা চায় তারা করতে বাধ্য। দিল্লি যা চায় দুই বেগম বাধ্য, দিল্লি যা ডিমান্ড করে দুই বেগম বাধ্য। তারা এত অন্যায় করেছে 34 বছরে, দুই বেগম মিলে এত ক্রাইম, এত অবৈধ চুক্তি, এত আপনার জনগণের বিরুদ্ধে গিয়ে দেশদ্রোহিতা করেছে। এ ট্রিজন এন্ড অল কাইন্ডস অফ ক্রাইম, অল কাইন্ডস অফ অবৈধ চুক্তি ফুক্তি যা যা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য, দিল্লির দয়ে দাক্ষিণ্যে, দিল্লির অনুগ্রহে তাদের গোলামি করে, পাঁচাটা গোলামি করে ক্ষমতা থাকার জন্য দুই বেগম মিলে, দুই পারিবারিক রাজতন্ত্রবাদের দুই মহারানী গত 34 বছর লাগাতার দিল্লির কথা মতো উদ্বোস করে যত ক্রাইম করেছে, তারা কিন্তু আটকে গেছে, তারা কিন্তু বন্দী হয়ে গেছে দিল্লির হাতে। তার চাইলেও পারবে না দিল্লি থেকে মুক্ত হতে। দে হ্যাভ নো ওয়ে আউট অফ দিল্লির দাসত্ববাদ, সম্প্রসারণবাদ। দে হ্যাভ নো ওয়ে টু গেট এ ফ্রিডম আউট অফ দ্য হ্যান্ডস অফ দিল্লির দাসত্ব সম্প্রসারণবাদ। রয়্যাল এজেন্ট তাদেরকে ঘিরে ফেলেছে, তাদের পেরোলের প্রত্যেকটা নেতাকর্মীকে পেরোলে তারা বাধ্য করেছে এবং তারা পয়লা এমনভাবে পেরোলে ঢুকিয়েছে, এই পল্টনকে, এই 32 নম্বরকে, গোপালগঞ্জকে, এই লন্ডনকে এমনভাবে পেরোলে তারা বন্দী করেছে, যদি তারা চায় এখান থেকে বের হতে তাদের কোন রকম ওয়ে আউট নাই। সব দরজা বন্ধ, সব জানলা বন্ধ, সব কাপাট বন্ধ, সমস্ত দরজা সবকিছু তারা শাটডাউন করে চাবি নিয়ে গেছে। কারণ যে সকল দুর্বল জায়গাগুলো তারা আঘাত করবে, দুর্বল জায়গাতে তারা আঘাত করার জন্য প্রস্তুত হয়ে আছে। দুর্বলতা যেগুলো তারা সমস্ত তারা ভিডিও, অডিও, তথ্য প্রমাণ, চুক্তি ফুক্তি, যত রকমের দলিল বাস্তব যা যা তাদের কাছে আছে। And these baggages are so huge, the liability. দিল্লির হাত থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র উপায়। দিল্লিকে দলিতে কোনো লাভ হবে? দিল্লিকে গালি দিতে পারেন দিন রাত, ঝাঁটা মারতে পারেন, টকশো করতে পারেন, মোদী 14 গোষ্ঠী উদ্ধার করতে পারেন, ইন্ডিয়ার 14 গোষ্ঠী উদ্ধার করতে 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 আপনি বছর বছর পার করে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যতক্ষণ ব্যাগেজ না পরিষ্কার করবেন, দুই আবর্জনা, দুই পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, এরাই হচ্ছে আমাদের সর্বনাশের নাম্বার 1 ঘাঁটি। সাধারণ শিক্ষার্থী ইসলামী ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য একটা সুখবর হচ্ছে, বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় কলেজে ধীরে ধীরে এবং সেটা দ্রুতই ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। জাকসু, যোগসু, ডাকসু, রাকসু সব হবে। ছাত্রদল বিএনপি পরিকল্পিতভাবে নির্বাচন ঠেকানোর জন্য যে চেষ্টা করছে, তাদের শেষ চেষ্টাও ব্যর্থ হতে যাচ্ছে। শেষ চেষ্টা
কিন্তু কাজ হচ্ছে না। নির্বাচন হবে। দর্শক, শিক্ষার্থীর আলটিমেটাম দিচ্ছে জাকসুর ঘটনা। জাকসুর তফসিল ঘোষণা না হলে ভর্তি পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি। ছাত্রদল নাম ছাত্র, কিন্তু ছাত্রদলের ছাত্র নেই। অছাত্ররা ভাইস চ্যান্সেলরদেরকে ভয় দেখিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা প্রতিহত করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, এটা তাদের সর্বশেষ আনন্দ। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা পাল্টা যে হুঁশিয়ারি দিল, চাকরি বাঁচাতে হলে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। অতএব ছাত্র সংসদ নির্বাচন না দিয়ে কোনো উপায় নেই, দিতেই হবে, এবং খুব দ্রুতই। 1 বছর পর জাতীয় নির্বাচনের পর এরকম কিছু না। যেমন এই জাকসুর কথা বলি, এই ফেব্রুয়ারিতে নির্বাচনের তফসিল ঘোষণা হবে, 1-1.5 মাসের মধ্যে নির্বাচন হবে। এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে, তারপরে ডাকসুতে হবে, তারপরে রাকসুতে হবে, তারপরে চট্টগ্রামে হবে। কেউ ঠেকাতে পারবে না। ছাত্রদল এক জায়গায় ধরা খেলে বাকি জায়গাগুলোতে এমনিতেই ধরা যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই 90 দশকের পুরনো ছাত্ররা তারা প্রত্যেকদিন ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে, ঘুরছে। এর মানে ক্যাম্পাসে অনেক কোটি কোটি টাকার হিসাব নিকাশ বাজেট আছে, এগুলো খাওয়ার জন্য তারা বসে আছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিক্ষার্থীদেরকে খাবারের লোভ দেখে খাবার জোর করে, এবং যারা জোর করে নিচ্ছে ছাত্রদলের প্রোগ্রামে, তাদের চুল পাকা। তারা হয়তো বা 90 দশকের ছাত্র নয়, এখনো পোস্টে থাকতে পারে, কারণ ছাত্রদলতে কোনো ছাত্র নেই। মনে হচ্ছে সেই 90 যাদের বয়স 50 বা তারও বেশি, তারা ছোট ছোট 19, 20, 21 বছরের স্টুডেন্টদেরকে জোর করে ধরে ধরে ছাত্রদলের প্রোগ্রামে নিচ্ছে। এটা ইঙ্গিত দেয় যে সামনে ছাত্রদল তাদের প্রোগ্রামে যেতে শিক্ষার্থীদেরকে বাধ্য করবে, এবং না গেলে তাদেরকে মারধর করবে, রিমান্ডে নেবে, গেস্ট রুমে নির্যাতন করবে। এবং এই কাজটা যাতে করতে পারে, এই জন্যই তারা নির্বাচন ঠেকাতে চায়, এবং কিছুটা সফল হয়েছে। কিন্তু এটা হচ্ছে তাদের শেষ চেষ্টা, কাজ হবে না। খবরটা আপনাদেরকে জানাই, এর মধ্যেই সুখবর লুকায়িত আছে, হতাশার কিছু নেই। আগামী 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবারের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলে আগামী 9 ফেব্রুয়ারি আসন্ন ভর্তি পরীক্ষার কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এর মানে 6 ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এটা ঠেকাতে কেউ পারবে না। এটা যদি ঠেকাতে যায় তাহলে অঘটন ঘটে যাবে। যারা এই নির্বাচন ঠেকাতে চায় তাদেরকে ধরে উত্তম মাধ্যম দিতে হবে, তাদেরকে রশি দিয়ে বেঁধে রাখতে হবে। ওরা কি? ওরা কারা? ওরা কেউ ছাত্র না। ওরা আসবে কেন এখানে? সাধারণ শিক্ষার্থীদেরকে জেগে উঠতে হবে, বিশ্ববিদ্যালয় অচল করে দিতে হবে নির্বাচন তফসিল ঘোষণা না করলে। নির্বাচন ঠেকায় বিশ্ববিদ্যালয়, এটাকে জাতীয় নির্বাচন, যে পুলিশ র্যাব সব সংস্কার করা লাগবে। এখানে ভোট কারচুপির কোনো সম্ভাবনা নেই। বলে যে ছাত্রলীগের বিচার আগে 15 বছর। আচ্ছা, ছাত্রলীগের বিচার কি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন? ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ এমনিতে নির্বাচন করতে পারবে না। কোনো যুক্তি হলো? কোনো যুক্তি নেই। যুক্তি একটাই যে নির্বাচনে শিবির জিতবে, ছাত্রদল 243টা ভোটও পাবে না। এই ভয় তারা এখন নির্বাচন ঠেকাতে চায়। আর পরবর্তী দেরি হলে কি ভোট পাবে না? ছাত্রদল কখনোই ভোট পাবে না। ছাত্রদলের রাজনীতি ক্যাম্পাসগুলোতে শেষ। কিন্তু বিএনপি ক্ষমতা আসতে পারলে, তারপর নির্বাচন হলে সব কারচুপি করে নিতে পারবে। এটা হচ্ছে দেশের শেষ ভরসা। আজকে এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এই বৃদ্ধ মহিলা দিয়ে কাজ হবে না। এখানে একজন তরুণ ডাক্তার বা এই চিকিৎসা ক্ষেত্রে এক্সপার্ট আমাদের পিনাকি ভট্টাচার্য রয়ে গিয়েছে। ডাক্তার পিনাকি ভট্টাচার্য এখনো বেঁচে আছে ফ্রান্সে, তরুণ বয়সে, লম্বা আমার চাইতে 1 হাত বেশি। এই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে নিয়ে যদি আমরা স্বাস্থ্য উপদেষ্টা করি, তার যে পরিকল্পনা, তার যে সিস্টেম, সে যে পরামর্শ দিয়েছে, আপনারা পরামর্শ গ্রহণ করেন নাই। আমি মনে করি পিনাকি ভট্টাচার্যকে যদি আমরা সবাই মিলে তাকে যদি ভালোবেসে আমাদের বাংলাদেশকে গড়ার জন্য আহত নিহতদের সুচিকিৎসা, আহত যারা বেঁচে আছে, নিহতরা তো দুনিয়া থেকে চলে গিয়েছে, সেই মন্ত্রণালয়ের সেই দায়িত্বটা দিতে পারি, তাহলে বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হবে বলে আমি প্রত্যাশা করছি। আপনারা যারা পিনাকি ভট্টাচার্যকে স্বাস্থ্য উপদেষ্টা হিসাবে দেখতে চান, তারা কমেন্টস করে আপনাদের মতামত দিবেন। আমি আমার মতামত পেশ করলাম। স্বাস্থ্য উপদেষ্টার জন্য একেবারে সবার প্রিয় পছন্দের হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এই লেভেন্ডিস বয়স্ক স্বরাষ্ট্রমন্ত্রীকে বাদ দিয়ে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেনকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলে আওয়ামী লীগের কোনো কুলাঙ্গার বাংলাদেশ থেকে ভারতে পালাতে পারবে না। এখনো শত নয়, হাজার খুনি লুকিয়ে আছে বাংলাদেশের ভিতরে। সেই খুনিদেরকে বের করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সাংবাদিক ইলিয়াস হোসেনের নাম বলছি, স্বাস্থ্য মন্ত্রী হিসাবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের নাম বলছি। তারা যেখানে যাবে সেখানে আমি মনে করি অন্ধকার আলোকিত হবে। আপনারা কি মনে করেন? আপনাদের কমেন্টের মধ্যে একটা কিংস পার্টি গঠন করা হচ্ছে, এটি এখন একেবারে নিশ্চিত। এবং এই ব্যাপারে সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বেশ খোলামেলা কতগুলো কথা বলেছেন, এবং সেই কথাগুলো নিয়ে সারা দেশে বিতর্কের ঝড় চলছে। শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে কিং পার্টি গঠন করছেন, সেই কিংস পার্টির গঠনের বিপরীতে যারা সমালোচনা করছেন, বিশেষ করে বিএনপি, তাদেরকে খোঁটা দেওয়ার জন্য সরকার সমর্থক, জামাত সমর্থক অন্যান্য যে সকল শক্তি রয়েছেন, তারা সামাজিক মাধ্যমে সরাসরি বিএনপিকে আক্রমণ করে বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে যদি কিংস পার্টি হয়ে থাকে তাহলে সেই কিংস পার্টি হলো বিএনপি।
এবং এখানে বিএনপির প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠাকালীন যিনি বিএনপির প্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে তিনি ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে, রাষ্ট্রের তেল পুড়িয়ে, রাষ্ট্রের হেলিকপ্টার ব্যবহার করে, সারা বাংলাদেশ সফর করে তিনি যেভাবে কিংস পার্টি করেছেন ওইরকমভাবে আসলে বাংলাদেশে অন্য কেউ করেনি। যারা আরেকটু এগিয়ে বলতে চান তারা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে দল, সেই দলকেও যেটিকে তিনি শেষ পর্যন্ত তার ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, বাকশাল, সেটাকে বাংলাদেশের প্রথম কিংস পার্টি বলার চেষ্টা করছেন। এর কারণ হলো বাকশালের যে গঠন প্রক্রিয়া এটি অ্যাবসলিউটলি ক্ষমতায় থেকে করা হয়েছিল, ক্ষমতার মেশিনারিজকে ব্যবহার করে করা হয়েছিল এবং বাকশালের জন্য বাংলাদেশের সকল কিছু রীতিমতো নিষিদ্ধ করা হয়েছিল এবং সকল কিছু বৈধ করা হয়েছিল, যা কিনা বাকশালের পক্ষে আর যা কিনা বাকশালের বিপক্ষে। তো বাকশালের সেই যে কিংস পার্টির ধারণা সেটিকে লালন করে যদি জিয়াউর রহমানকে আপনি দায়ী করেন তাহলে এরশাদ সাহেবকে দায়ী করতে হবে। এর কারণ হলো এরশাদ সাহেবের যে জাতীয় পার্টি ওটি বিএনপি যেভাবে তৈরি করা হয়েছিল তার একটি আপগ্রেড ভার্সন বা লেটেস্ট ভার্সন, এবং তারা সেই কিংস পার্টি গঠন করে প্রায় 10 বছর শাসন ক্ষমতায় ছিল এবং এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একটি অপরিহার্য সাহায্যকারী শক্তি। বোঝার চেষ্টা করুন যে জামাত সরকারকে সহযোগিতা করছে বটে, কিন্তু জামাতের যে ইন্টারন্যাশনাল কানেকশন, ভারত কানেকশন বা অন্য দেশগুলোর সঙ্গে বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাথে যে কানেকশন, সেই কানেকশনটা এখনও জাতীয় পার্টির পর্যায়ে পৌঁছেনি। দ্বিতীয়ত, জামাতের আমিরের যে পদটি এটি মূলত তাদের একটা আধ্যাত্মিক পদ। এই আধ্যাত্মিক পদ পদবীর কারণে দেখা যাচ্ছে যে অনেকে জামাতের আমিরের প্রতি তারা আগ্রহ দেখাচ্ছেন, কিন্তু একজন রাজনৈতিক নেতা হিসেবে জাতীয় পার্টিতে অন্তত 100 নেতা রয়েছেন, যে 100 নেতা রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক ক্যারিয়ার, শিক্ষা দীক্ষা, বয়স সব দিক থেকে জামাতের আমিরের চেয়ে সব দিক থেকে এগিয়ে রয়েছেন। এই কারণে কি হলো, জাতীয় পার্টি যদি কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে বিরোধিতা করতে চায় কিংবা কোনো একটি রাজনৈতিক দলের সহযোগী হতে চায়, ওটি যত সুন্দরভাবে একটি অ্যালগোরিদম সৃষ্টি করে, একটি সুর এবং তাল লয় সৃষ্টি করে, এটি জামাতের পক্ষে সম্ভব নয়। বরং জামাতকে নিয়ে যদি কেউ এগোতে চায় তাকে নানা রকম ঝুঁকি ঝামেলা পোহাতে হয়। এটি একটা বিশাল মনস্তাত্ত্বিক বিষয়। শুধুমাত্র যে আমাদের মহান মুক্তিযুদ্ধে জামাতের বিরোধিতা কিংবা মুক্তিযুদ্ধের সময়টিতে জামাতের সরাসরি যে সকল কর্মকাণ্ড, সেই সকল কর্মকাণ্ড নিয়ে সারা বাংলাদেশে যে সকল গল্প রয়েছে, মিথ রয়েছে, বাস্তবতা রয়েছে, নিষ্ঠুরতা রয়েছে, নির্মমতা রয়েছে, এগুলো আসলে কিয়ামত পর্যন্ত কাটিয়ে ওঠা সম্ভব নয়। দ্বিতীয়ত, জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক অবস্থায় বিরাজ করে। তারা সবসময় মনে করে যে তারা সৎ, তারা ভালো মানুষ, তারা শিক্ষিত সজ্জন এবং তাদের হাতেই এই রাষ্ট্র, এই দেশ নিরাপদ, এবং তারা আরও মনে করে যে তারা সবাই জান্নাতবাসী এবং জামাত করার কারণে জান্নাতে তাদের জন্য একটি বিশেষ জায়গা বরাদ্দ রাখা হবে। জামাতের যারা কর্মী তারা মর্দে মুজাহিদ, যারা মরে যান তারা শহীদ, মর্দে মুজাহিদ এবং শহীদ, এবং জামাতের যারা সাহায্যকারী তাদেরকেও জামাত বেহেশতের টিকিট অনায়াসে দিয়ে দিতে পারে। তো এরকম একটা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে যখন কোনো প্রচলিত রাজনৈতিক দলের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়, তো সেই বন্ধুত্ব হতে গিয়ে তারা বাঁকা চোখে দেখে যে এই রাজনৈতিক যে নেতা, এরা তো অনেকেই ঘুষ খায়, দুর্নীতি করে, অনেকের ব্যক্তিগত জীবনের যে যৌনতা রয়েছে, বিয়ে শাদী রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, এগুলো নিয়ে তাদের যথেষ্ট আপত্তি আছে এবং অনেকের ছেলে মেয়ে মানুষ হয় না ইত্যাদি নানা বিষয়গুলো নিয়ে তারা সবসময় একটা মনস্তাত্ত্বিক সুপিরিয়ার কমপ্লেক্সে ভুগে। আর তাদের যারা আশেপাশে রয়েছেন তাদের সবাইকে তারা অনুগ্রহ ভাজন বা আরেকটু যদি নেতিবাচক অর্থে চিন্তা করেন, মনে করেন যে লোকটা জাহান্নামে চলে যাচ্ছে, এখন একে কি করে জাহান্নাম থেকে রক্ষা করা যায়। এই জন্য বন্ধুত্ব হওয়ার পরই তারা তাকে, যাকে বলা হয় আদর যত্ন সোহাগ ভালোবাসা, যেভাবে ময়ূর তার পেখম দুলিয়ে কাউকে আকৃষ্ট করতে চান, তেমনি জামাত তাদের যে মতাদর্শ সেটি সে যেই হোক না কেন সবাইকে সেই মতাদর্শে তারা দীক্ষিত করার জন্য মনের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা পোষণ করে। এই আকাঙ্ক্ষা পোষণ করার কারণে তাদের সঙ্গে আজ পর্যন্ত চিরস্থায়ী কোনো বন্ধুত্ব কোনো রাজনৈতিক দলের হয়নি। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বা একটা মাইন্ড সেট আপ থাকে, সেই মাইন্ড সেট আপ থেকে বের হয়ে গিয়ে জামাত কখনোই অন্য রাজনৈতিক দলগুলোকে তারা সেই রাজনৈতিক দলের মতাদর্শ অনুযায়ী মূল্যায়ন করেনি। তারা চেষ্টা করেছে কৌশলগত কারণে অনেকের সাথে তারা বন্ধুত্ব করবে বটে, কিন্তু দিনান্তে তারা দেখা যাচ্ছে যে তাদের নীতি এবং আদর্শ দ্বারা ওই যে গতানুগতিক রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলোকে ফিরিয়ে এনে তারা কি করবে, এখানে নিজেদের দলে অন্তর্ভুক্ত করবে। ফলে কি হলো, জামাতের সঙ্গে কারো শত্রুতা হয়, কারো বন্ধুত্ব হয়। তো এই সময়টিতে জামাতের সঙ্গে সরকারের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের কারণে সরকার আগামী দিনে মারাত্মক বিপত্তিতে পড়বে, বিশেষ করে ইমেজ সংকটে পড়বে। আর যাদের সঙ্গে শত্রুতা রয়েছে জামাতের এই মুহূর্তে, তারা সাধারণ মানুষের সিম্প্যাথি পাবে। এটাই হলো বাস্তবতা। তো যেটা বলছিলাম যে এখানে যেহেতু সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের কারোরই রাজনৈতিক অভিজ্ঞতা নেই এবং সরকারের সঙ্গে যে সমস্ত বুদ্ধিজীবী, তারপরে যে সকল অর্থনীতিবিদ, তারাও প্রায় সবাই রাজনীতিতে অপ্রান্তীয়। তাদের অনেক গুণাবলী আছে, তাদের কারো মাথায় বিশাল টাক আছে, তাদের শরীরে বিশাল ভুঁড়ি আছে, এমন ভুঁড়ি যে
তারা অনেকেই প্যান্ট পরতে গিয়ে তাদেরকে সেই বেল্ট পরতে হয়, মানে গলায় ঝুলানো বেল্ট, আদারওয়াইজ তাদের প্যান্ট যে কোনো সময় পড়ে যেতে পারে। এরকম বিশাল বিশাল পেটওয়ালা বুদ্ধিজীবী তাদের মধ্যে কিন্তু আছে, তাদের মধ্যে শুকনো বুদ্ধিজীবী আছে, চিন্তা করতে করতে তাদের জীবন শেষ হয়ে গেছে এবং তাদের গাল ঢুকে গেছে ভিতরে, কিন্তু এখনো পর্যন্ত তারা বুদ্ধির যে স্বীকৃতি ঘরে বাইরে কোথাও পায়নি। কিন্তু এই সরকারের আমলে এরকম অনেক যারা অস্থি চর্মসার লোকজন, এরকম কিছু লোকজনও কিন্তু তাদের জুটে গিয়েছে বুদ্ধিজীবী হিসেবে। তাদের মধ্যে তরুণ বিপ্লবী আছে, যুবক বিপ্লবী আছে, এবং এই সকল তরুণ বিপ্লবী এবং যুবক বিপ্লবী তারা কেউ ছাত্র, কেউ পেশাজীবী, কেউ সাংবাদিক, বিভিন্ন পেশা থেকে তারা এসেছেন এবং এদের একই অবস্থা। বুক ভরা ভালোবাসা আছে সরকারের জন্য, আন্তরিকতা আছে, সরকারকে যে কোনো বিষয়ে সহযোগিতা করার জন্য তারা প্রয়োজনে জীবন কুরবানি দিয়ে দেবেন। কিন্তু কিভাবে যে সরকারের উপকার হবে এই কৌশলটা, রাজনৈতিক কৌশলটা তাদের কারোর মধ্যে আছে আমি এখন পর্যন্ত দেখিনি। ফলে কি হলো, সরকারের জন্য সব কিছু এই মুহূর্তে বুমেরাং হয়ে যাচ্ছে। তারা ভালো করতে গেলেও বুমেরাং হচ্ছে, খারাপ করতে গেলেও বুমেরাং হচ্ছে। তারা যে কাজটি করার চেষ্টা করছে সেই কাজটি তারা হয়তো মনে করছে এটা করলে হয়তো ভালো হবে, কিন্তু ওই যে মানুষের যে রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা, এই ইচ্ছাগুলোর সঙ্গে তাদের না আছে অ্যাডাপশন, তেমনি তাদের যারা বন্ধু তাদেরও অ্যাডাপশন নেই। ফলে সরকার সব ক্ষেত্রেই একের পর এক ভুল করে যাচ্ছেন এবং সেই ভুলেরই পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে এই কিংস পার্টি দ্বারা। এখন জিয়াউর রহমান সাহেব যদি কিংস পার্টি আপনি বলতে পারেন, কিন্তু জিয়াউর রহমানের কিংস পার্টি সম্পর্কে আমি ছোট্ট একটা কাহিনী বলি, যেটা আমার ডক্টর বি চৌধুরী সাহেব না, সম্ভবত খুব বড় একজন ইন্টেলেকচুয়াল, তিনি বলেছিলেন। আতাউর রহমান সাহেব একসময় বাংলাদেশে খুব নাম করা রাজনীতিবিদ ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তান জামানাতে। তো আতাউর রহমান সাহেব, মশিউর রহমান যদুমিয়া, তো ওনারা সবাই জিয়াউর রহমান সাহেবের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্টেম্পোরারি যে অভিজাততন্ত্রটি ছিল, যারা আওয়ামী লীগকে কখনো মেনে নিতে পারেনি, কিন্তু পাকিস্তানের রাজনীতি, ব্রিটিশ বিরোধী রাজনীতিতে, এমনকি সর্বভারতীয় রাজনীতিতে এই বাংলার যে সকল বরেণ্য রাজনীতিবিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তারা জীবিত যারা ছিলেন 75-এর পরে, তারা সবাই মোরাললেস জিয়াউর রহমান সাহেবকে সহযোগিতা করেছিলেন। এখন জিয়াউর রহমান যখন তাদের সহযোগিতা চাইলেন, তখন তারা বললেন যে দেখুন, ক্ষমতা যেহেতু আপনার হাতে, আমরা যতই শক্তিশালী হই না কেন, সেই শক্তিশালী হলে কাজ হবে না, লোকজন আপনার কথাই শুনতে চাইবে, কাজে আপনাকে যেতে হবে, সারা দেশে ঘুরতে হবে। তো তখন আবার আরেক গ্রুপ, তার বিভিন্ন রকম ইন্টেলেকচুয়াল গ্রুপ ছিল, তারা চিন্তা করলো যে আওয়ামী লীগ যে কাজটি করেছে, অর্থাৎ যে সংগঠনটি 50-এর দশকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌকায় যেয়ে সারা বাংলাদেশে কমিটি গঠন করেছে, তো এই কাজটি যদি তারা এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ হেলিকপ্টার ব্যবহার করে, গাড়ি ব্যবহার করে করেন, অর্থাৎ যেখানে একটি জেলা পর্যায়ে প্রোগ্রাম করতে আওয়ামী লীগকে 1 সপ্তাহ অপেক্ষা করতে হতো, তারা দেখলেন যে ঠিক সেম কাজটি যদি তারা করেন বর্তমান প্রযুক্তি ব্যবহার করে, দৈনিক 3 থেকে 4টি করে জেলা তারা ভ্রমণ করতে পারেন। এবং আপনারা যারা এখনো মনে করতে পারেন জিয়াউর রহমানের সেই কর্মকাণ্ড, তিনি আসলে ডেইলি 2-3টে নয়, এমনও দিন গেছে 6-7টি পাবলিক মিটিং অ্যাটেন্ড করেছেন এবং একই সঙ্গে তিনি জনগণের সঙ্গে করেসপন্ডেন্স করেছেন, ছেলে যুবক বৃদ্ধ সবার সঙ্গে তিনি সংযোগ স্থাপন করেছেন। এটি তার একটা রাজনৈতিক কৌশল ছিল এবং সেই রাজনৈতিক কৌশলের পেছনে তৎকালীন বাংলাদেশের তো বটেই, ভারতীয় রাজনীতির অনেক বিখ্যাত পণ্ডিত ব্যক্তি তাকে লজিস্টিক সাপোর্ট দিয়েছেন। ফলে কি হলো, রাতারাতি জিয়াউর রহমান সাহেব যে জনপ্রিয়তা পেয়েছেন একেবারে ফ্রম দ্য ফার্স্ট ডে, প্রথম দিন থেকে, এই জনপ্রিয়তার পেছনে তার মিলিটারি ইন্টেলিজেন্সের চাইতে তার যে পলিটিক্যাল ইন্টেলিজেন্স এটি কাজ করেছে। ঠিক একইভাবে হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব, তিনিও কিন্তু তার সামরিক ডান্ডা দিয়ে দেশবাসীর মন জয় করেননি। তিনি জিয়াউর রহমান যে কাজগুলো করেছেন সেটিকে আরও মাইল্ড ওয়েতে, আরও নাটকীয়ভাবে, আরও সিনেমাটিকভাবে তিনি সেটি জনগণের কাছে নিয়ে গেছেন, সাইকেলে করে অফিসে যাওয়া, তারপর আরও অনেক কিছু। আর এমনি ওয়েল বিহেভ এরশাদ সাহেব যেটি ছিলেন সেটি হলো, তাকে তার ফটোজেনিক চেহারাটা কিন্তু অত সুন্দর না, কিন্তু তিনি যখন কারো সামনে যেতেন, তার গায়ের রং, তার হাসি, তার কথা, এই জিনিসগুলো ছিল মানে ছেলেদেরকেও পাগল করতো, মেয়েদেরকে তো পাগল করতোই, সিরিয়াসলি ভাবে পাগল করতো। তো তিনি সেটি নিয়ে কিন্তু সারা বাংলাদেশে যেতেন, মসজিদ, মন্দির, মাদ্রাসা থেকে শুরু করে সব জায়গাতে তিনি ঘোরাফেরা করতেন এবং প্রায় সব জুমার নামাজ তিনি স্বপ্নে দেখতেন যে আজকে এই মসজিদের নামাজ পড়ব আমি স্বপ্নে দেখেছি বলে তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘোরাফেরা করতেন এবং মানুষজন যেগুলোতে মুগ্ধ হবে সেই মুগ্ধ বিষয়গুলো তিনি, জনপ্রিয় বিষয়গুলো, মুগ্ধ বিষয়গুলো তিনি গ্রহণ করতেন। যেমন ধরুন একজন অন্ধ, তো একজন অন্ধ জীবনে দেখেনি, সেই অন্ধকে তিনি ধরে নিয়ে আসতেন, তারপর তাকে তিনি চোখের অপারেশন করাতেন রাষ্ট্রীয় অর্থে, তারপর সেই অন্ধ যখন জীবনে তার প্রথম দৃষ্টিতে তার মাকে দেখলো, তার সন্তানকে দেখলো, তার স্ত্রীকে দেখলো, ওখানে যে একটা হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হতো, এটি টেলিভিশনে দেখানো হতো এবং এই সকল কল্পকাহিনী, এই সকল ঘটনা, এই সকল রম্য কাহিনী, হৃদয় বিদারক কাহিনী যেখানে যেরকম হতো, অর্থাৎ এরশাদ যে নাটকগুলো করতেন, যে কাহিনীগুলো করতেন, সেগুলোকে আবার কবিতার ভাষায় গান দিয়ে তারপর সে বিভিন্নভাবে সেগুলোকে জনগণের নিকট গ্রহণযোগ্য করে উপস্থাপন করার জন্য তার যে এক্সপার্ট টিম ছিল এবং সেই এক্সপার্ট টিমে ওই সময়টাতে পাক ভারত উপমহাদেশের সবচেয়ে নামকরা সাংবাদিক, সবচেয়ে নামকরা বুদ্ধিজীবী, সবচেয়ে নামকরা কবি সাহিত্যিক সবাই তার সঙ্গে ছিলেন। আপনি চিন্তা করুন, কবি শামসুর রহমান, কবি আল মাহমুদ, তাদের মধ্যে ডিফারেন্স ছিল কিন্তু দুজনই তাকে ভালোবাসতেন। কবি আবু জাফর ওবায়দুল্লাহ,
সেই আমি কিংবদন্তির কথা বলছি, রাশেদ খান মেননের যে ভাই, তো কবি আবু জাফর ওবায়দুল্লাহ তাকে সহযোগিতা করেছেন, হলিডে সম্পাদক এনায়েতুল্লাহ খান তাকে সহযোগিতা করেছেন, রাশেদ খান মেনন বিরোধিতা করেছেন, কিন্তু এনায়েতুল্লাহ খান তাকে সহযোগিতা করেছেন। এবং এনায়েতুল্লাহ খান যে গ্লোবাল পার্সপেক্টিভে একজন সাংবাদিক, তার সমমানের সাংবাদিক পৃথিবীতে খুব কম আছে। তো এনায়েতুল্লাহ খান, আপনারা এই প্রজন্মে যারা আছেন তারা হয়তো এনায়েতুল্লাহ খান সম্পর্কে অনেকেই জানে না। এনায়েতুল্লাহ খানের চাইও আরও একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন, যিনি ডেইলি স্টারের ফাউন্ডার এডিটর ছিলেন এস.এম. আলী। এস.এম. আলী হলো সৈয়দ মুস্তফা আলীর ভাইয়ের ছেলে। তো এই সকল মানুষ হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং এর সাথে তাদেরকে অ্যাভেল করেছেন। কবি সাহিত্যিকদের মধ্যে শামসুর রহমান আল মাহমুদের মতো কবি যেমন আছেন, জ্ঞানী গুণী পণ্ডিতের মধ্যে যেমন বিখ্যাত মানে আবুল ফজল সাহেবের মতো মানুষ, অধ্যাপক আবুল ফজল, তো তার মতো পণ্ডিত ব্যক্তি এই বাংলাদেশে খুব কম জন্মগ্রহণ করেছেন। এবং শুধু তাই না, তার বড় ভাই অধ্যাপক বারী রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, তাদের মতো লোক তাকে সহযোগিতা করেছেন। সুপ্রিম কোর্টের যে সমস্ত বড় বড় বিখ্যাত আইনজীবী ছিলেন, অলমোস্ট সবাই তাকে সহযোগিতা করেছেন। আবার যারা বিরোধিতা করেছেন, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক, সবাই বিরোধিতা করেছেন। এদের বিরোধিতার যে মানটা, এদের বিরোধিতা থেকেও কিন্তু মানুষ অনেক কিছু শিখতে পারে। কিন্তু এখন যে জমানাটা চলছে, এখন যারা পক্ষে কথা বলছেন তারাও ডুবাচ্ছে, যারা বিরোধিতা করছেন তারাও ডুবাচ্ছে। কিন্তু এরশাদ বা জিয়া রহমান সাহেবের জমানাতে যে পরিবেশ ছিল, এমনকি বঙ্গবন্ধুর জমানাতে যারা পরিবেশ ছিল, যারা সমর্থন করতেন তারা জানতেন কি করে সমর্থন করতে হয়, আর যারা বিরোধিতা করতেন, বিরোধিতার মান এমন পর্যায়ে ছিল, ওটার মধ্যে প্রতিহিংসা ছিল না, বিপথে নেওয়ার কোনো রকম প্ল্যান ছিল না। ফলে কি হতো, তারা যে বিরোধিতা করেছিলেন সেই বিরোধিতা করে তারা মূলত সরকারের সহযোগিতা করতেন। কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে কিংস পার্টির কথা বলে ফেলার পরে কি হলো, যাদের বুদ্ধিতে এই কাজটা করেছেন তিনি আলটিমেটলি সর্বনাশের শেষ পর্যন্ত চলে গিয়েছেন। আর যারা এই যে কিংস পার্টি নিয়ে বিরোধিতা নেমেছেন, তারাও সরকারকে টেনে হিসেবে নামানোর জন্য যে উপলক্ষ্যটা পেয়েছে সেটি একেবারে ষোলকলায় পূর্ণ করে দেবেন। এবং এর প্রেক্ষিতে যারা এই কিংস পার্টির গঠনের সাথে জড়িত এবং এগুলো নিয়ে যারা মুভমেন্ট করবেন, আমার কাছে মনে হচ্ছে না যে তারা খুব সফলতা লাভ করবেন, বরং তাদের জীবন রীতিমতো তামা হয়ে যাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।